আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ভারমুক্ত হতে পারেন তারেক রহমান। জানাবো যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। জানাবো জামায়াতকে বিএনপির সঙ্গে সরকারে থাকতে চায় এবং সর্বশেষ জানাবো নির্বাচন ও গণভোটে ইচ্ছেমতো ভোট দিতে পারবেন ভোটাররা, বলছেন উপদেষ্টা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, ভারমুক্ত হতে পারেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন, যেখানে তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। শুক্রবার ৯ জানুয়ারি রাত ৯:৩০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা পোস্টকে বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে তাকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে। যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন লাগার ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। চালক এক যাত্রীর সঙ্গে ঝগড়া করার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১:১টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা এক যাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, পথিমধ্যে চালকের সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা হয়। এরপর চালক ক্ষিপ্ত হয়ে অত্যন্ত বেপরোয়া ও এলোমেলোভাবে বাসটি চালাতে শুরু করে। এক পর্যায়ে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি চট্টগ্রামী লেনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। মুহূর্তে বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। এ সময় বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, বাসে থাকা একজন যাত্রীর সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, চালক ঝগড়া করার পর থেকেই বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জামায়াত কি বিএনপির সঙ্গে সরকারে থাকতে চায়? নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের কথা বলছে জামায়াত। এটি তাদের দলের প্রস্তাব। তবে দলটির আমির জানিয়েছেন, তাদের ৩টি শর্ত আছে। প্রথমত, দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেয়া যাবে না, দমনে কঠোর অবস্থানে থাকতে হবে। দ্বিতীয়ত, সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করতে পারবে না। আর তৃতীয় শর্ত হচ্ছে, জুলাই আন্দোলনের চেতনায় যেসব সংস্কার প্রস্তাবে সব দল একমত হয়েছে, সেগুলো কাগজে কলমে না রেখে বাস্তবায়ন করতে হবে। জামায়াত যদি নির্বাচনে জয়ী হয়, তাহলে এই ৩ শর্তে যারা সম্মত থাকবে, তাদের নিয়ে দলটি জাতীয় সরকার গঠন করবে। জামায়াতের আমিরের বক্তব্য হচ্ছে, তারা কোনো সরকারে গিয়ে সেই সরকারের দুর্নীতির দায় নিতে রাজি নন। তার এই বক্তব্য বিএনপির দিকে ইঙ্গিত করে বলে বিশ্লেষকরা মনে করেন। তারা বলছেন, বিএনপিকে বাদ রাখার চিন্তা থেকে জামায়াত ৩টি শর্তের কথাও বলছে। তবে সরকার গঠনের আগে বিএনপি নেতার সঙ্গে আলোচনা চেয়ে জামায়াত নেতা যে বক্তব্য দিয়েছেন, তাতে দলটির বিএনপির সঙ্গে সরকারে যেতে চায় কিনা সেই প্রশ্ন আলোচনায় রয়েছে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াতকে বাদ দিয়ে বিএনপি ঐক্যমতের সরকার গঠনের কথা বলে আসছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় রাষ্ট্র পরিচালনায় সব দলের ঐক্যমত ও সহযোগিতার বিষয়ে তারা সামনে আছে। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে তাদের জাতীয় সরকার প্রস্তাব নিয়ে এগোবে। আর বিএনপি সরকার গঠন করতে পারলে সেই সরকারে তারা সহযোগিতা করতে চায়। ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সহ যে 10টি দল জামায়াতের সঙ্গে নির্বাচনে আসন সমঝোতা করছে, সেই দলগুলো ৩ শর্তে জাতীয় সরকার গঠনের প্রস্তাবের পক্ষে রয়েছে। এছাড়া এই দলগুলোর কোনো কোনো দল অন্তর্বর্তী সরকার গঠনের সময়ও জাতীয় সরকার গঠনের প্রস্তাব তুলেছিল। বিএনপি ও এর মিত্ররা রাজি না হওয়ায় তখন দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হয়নি বলে একাধিক রাজনীতিক জানিয়েছে। বিএনপির ও জামায়াতের প্রস্তাবের যোগসূত্র আছে কি? যোগসূত্রের প্রশ্ন আলোচনায় এসেছে, কিন্তু দল দুটির নেতারা কোনো যোগসূত্র থাকার বিষয় স্বীকার করছেন না। দুই দলের প্রস্তাবে অবশ্য পার্থক্য আছে। জামায়াত জাতীয় সরকার গঠন করতে চায়, আর বিএনপি বলে আসছে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা। দলটি আওয়ামী লীগের শাসনের সময় ২০২২ সালে সেই সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বিএনপি তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের কথা বলেছিল। সেখানে জামায়াতকে বাদ রেখেই ওই প্রস্তাব দিয়েছিল তারা। এখন নতুন করে
নির্বাচন পরবর্তী সরকার গঠনে আলোচনার প্রেক্ষাপটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের প্রস্তাব ছিল জামায়াতকে বাদ রেখে মিত্রদের নিয়ে সরকার গঠন করা। সেই অবস্থানেই তারা আছেন। ভোটে জয়ী হলে তারা তাদের প্রস্তাব অনুযায়ী সরকার গঠন করবেন। বিএনপির আরেকজন প্রভাবশালী নেতা বলেছেন, সব দল মিলে সরকার গঠন করলে তখন সংসদে বিরোধী দলে কেউ থাকবে না। আওয়ামী লীগের শাসনের মতোই একপক্ষীয় সংসদ হবে। এই বিষয়গুলো বিবেচনায় রেখেছে বিএনপি। দলটি দেশ পরিচালনায় সহযোগিতা ও ক্ষমতার অংশীদার, দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রাখতে চাইছে। আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে কোনো অভিযোগ তোলার সুযোগ দিতে চায় না বলে মনে হয়েছে। বিএনপি জামায়াত ঐক্যমতের সরকার গঠনের সম্ভাবনা আছে। দল দুটির প্রকাশ্য অবস্থান থেকে সে ধরনের সম্ভাবনা কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ বিএনপি যুগপথ আন্দোলনের মিত্রদের নিয়ে আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের নিয়ে সরকার গঠনের কথা বলছে। নির্বাচনে ইসলামী আন্দোলন, এনসিপি ও এবি পার্টিস সহ 10টি দলের সঙ্গে আসন সমঝোতা করে আলাদা একটি শিবিরের নেতৃত্ব দিচ্ছে জামায়াত। তারা শর্ত সাপেক্ষে জাতীয় সরকার গঠনের কথা বলছে। দুই শিবিরের নেতৃত্ব দেয়া দুই দলও একে অপরকে বাদ রেখে সরকার গঠনের প্রস্তাব নিয়ে ভোটের মাঠে রয়েছে। এছাড়া বিএনপি জামায়াত যেহেতু প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, নির্বাচন এগিয়ে এলে তাদের সম্পর্কের টানাপড়েন আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, নির্বাচন পরবর্তী সরকার কোন ধরনের হতে পারে সেটা নির্বাচনের ফলাফল ও বাস্তবতার উপর নির্ভর করবে। নির্বাচন ও গণভোটে ইচ্ছেমতো ভোট দিতে পারবেন ভোটাররা, বলছেন উপদেষ্টা। আসন্ন ও 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান এ মন্তব্য করেছেন। তিনি বলেন, বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের ছাত্র জনতা জুলাই আন্দোলনে প্রতিবাদের মাধ্যমে সেটির প্রতিফলন ঘটিয়েছে। এখন সময় এসেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার। ফজলুল কবির আরও বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ভোটাররা পছন্দমতো হ্যাঁ বা না ভোট দিতে পারবে। উপদেষ্টা বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য এবং দেশে অন্যায়ভাবে গুম, খুন, হত্যা বন্ধ করতে সংস্কার প্রয়োজন। সেজন্য হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের পক্ষে সমর্থন দিতে হবে। তবে সংস্কার না চাইলে না ভোটও দিতে পারবেন, এতে বাধ্যবাধকতা নেই। গণভোটের মাধ্যমে দেশের মানুষ সংস্কার প্রস্তাবের পক্ষে রায় দিলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে কেউ কাউকে ভোটদানে বাধা দিতে পারবে না। তিনি আরও জানান, দিনাজপুরে অনেক সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটার রয়েছে। তারা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চান উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।